রাজধানীতে এনসিপি ও ছাত্র দলের সমাবেশ আজ, একটি হবে কেন্দ্রীয় শহীদ মিনারে আর একটি শাহবাগে। সেজন্য জনসাধারণকে এই এলাকাগুলো এড়িয়ে চলার অনুরোধ করেছে পুলিশ। এছাড়া এইচএসসি পরীক্ষার্থীদের যথেষ্ট সময় নিয়ে কেন্দ্রে যেতে বলা হয়েছে। রোববার স্কুল, কলেজ, অফিস, আদালত খোলা আছে। এইচএসসি পরীক্ষাও। এই দিনে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করছে এনসিপি আর ছাত্র দলের আয়োজন শাহবাগে। বেলা 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত শাহবাগ মোড়ে গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সমাবেশ করবে ছাত্রদল। আর বিকাল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবিতে জনসমাবেশ করবে এনসিপি। এই সময় শাহবাগ ও শহীদ মিনারের আশপাশের সড়কগুলো এড়িয়ে চলতে বলছে ডিএমপি। পরীক্ষার্থীদের যথেষ্ট সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যানজট এড়াতে বিকল্প রাস্তা নির্ধারণ করেছে ডিএমপি। হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং থেকে শাহবাগে না গিয়ে মিন্টু রোড ব্যবহার করতে হবে। সায়েন্স ল্যাব থেকে কাটাবন হয়ে পলাশী, সোনারগাঁও, হাতিরপুল হয়ে বাংলা মোটর লিংক রোডে চলাচল করবে। মৎস্য ভবন থেকে হেয়ার রোড হয়ে গাড়ি চলবে। মাহফুজুর রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত হয়েছে। 5 আগস্ট মঙ্গলবার বিকেলে 5টায় জাতির সামনে এটি উপস্থাপন করা হবে। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুর আলম এসব তথ্য দিয়েছেন। জানা গেছে, ঘোষণাপত্রের খসড়ায় 26টি দফা রয়েছে, যাতে রয়েছে গণঅভ্যুত্থানের পটভূমি ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের বন্দোবস্ত। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয় স্বৈরাচারের, দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। রাষ্ট্রের মৌলিক সংস্কারে গঠিত হয় কয়েকটি কমিশন। তাদের প্রতিবেদনের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কয়েক দফা বৈঠক করেছে ঐকমত্য কমিশন। সবার মতামতের ভিত্তিতে চূড়ান্ত হয়েছে জুলাই ঘোষণাপত্র। জুলাইয়ের যে ঐতিহাসিক ভিত্তি, সেগুলো একটু রিফ্লেক্টেড হবে, সেগুলো আসবে এখানে। আমরা কি অ্যাচিভ করতে চাই। জুলাইয়ের মধ্যে যে শক্তিগুলো ছিল, যারা ছিল, যতগুলো পার্টি ছিল, তারা সবাই তো এই ইন্টারিম গভর্নমেন্টের অংশীজন। এদের সবার অ্যাসপিরেশনের কথা থাকবে। 5 আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করা হবে। উপস্থিত থাকবে অভ্যুত্থানের পক্ষের সব রাজনৈতিক দল। 5 তারিখে চিফ অ্যাডভাইজারের কথা এসছে, উনি এটা পড়বেন। এবং সবাই যারা সবাই যত পলিটিক্যাল পার্টি যারা জুলাইয়ের গণ অভ্যুত্থানে ছিলেন গত বছর জুলাই আগস্টে, তারা সবাই থাকবেন। ঘোষণাপত্রের খসড়ায় 26টি দফা রয়েছে। জুলাই অভ্যুত্থানের পটভূমি, আওয়ামী লীগ শাসনামলে গুম, খুন, গণহত্যা, আইনের শাসন ও মানবাধিকার, দুর্নীতি এবং বৈষম্যহীন সমাজ ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার বিষয় উঠে এসেছে। আফসানা আফরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফ্যাসিবাদী সরকারের পতন হলেও ফ্যাসিবাদী ব্যবস্থা এখনো রয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার রাজধানীর বাংলা মোটর এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন নিয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ করার যে কর্মসূচি তা আজ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ করা হবে। ফ্যাসিবাদী সরকারের পতন হলো, ফ্যাসিবাদী ব্যবস্থার পতন এখনো হয়নি। ফলে নতুন রাজনৈতিক বন্দোবস্তের বা নতুন বাংলাদেশের বিনির্মাণের যে লড়াই, সেটি আমাদেরকে এখনো চালিয়ে যেতে হচ্ছে। আগামীকাল 3রা আগস্ট 2025 আমরা শহীদ মিনারে আমাদের এই যে জুলাই পদযাত্রা তার আনুষ্ঠানিক পরিসমাপ্তি হবে। হঠাৎ করে নতুন পদ্ধতি নিয়ে এলেই সমস্যার সমাধান হবে এমন নয়, প্রচলিত পদ্ধতির উন্নতি করে সেটাকে এগিয়ে নেওয়া যেতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। শনিবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, শেখ হাসিনা ট্যাঙ্কে করে ক্ষমতায় আসেননি, প্রচলিত পদ্ধতি তাকে দানব বানিয়েছে। গণতান্ত্রিক ও প্রতিনিধিত্বমূলক নির্বাচন পদ্ধতির সন্ধানে সেমিনারের আয়োজন করা হয় বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথে। সেমিনারে অংশ নেন বিএনপি, এনসিপি, খেলাফত মজলিস সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। আলোচনায় আসে পিআর পদ্ধতি, সংসদে নারী প্রতিনিধিত্ব, ভোটারের বয়স, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ সহ সংস্কারের নানা বিষয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশে এখন ভিন্ন মতের মানুষেরা একসঙ্গে বসে কথা বলতে পারছেন। বিগত সরকারের আমলে ভিন্ন মতের সবাইকেই শত্রু মনে করা হতো। ভিন্ন মতের মানুষ একটা পরিবারের মধ্যেও তো থাকতে পারে, তাকে শত্রুপক্ষ বলে মনে হতো, সেও আমাদেরকে শত্রুপক্ষ বলে মনে করতেন। এটা
15-16 বছর আমরা সেই পরিস্থিতি দেখেছি। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে রুহুল কবির রিজভী বলেন, নতুন পদ্ধতি নিয়ে এলেই সমস্যার সমাধান হবে না এবং জনগণের জন্যও তা সহজ হবে না। পলিটিক্যাল ফ্যাসিস্ট চলে আসছে সামনে, তো সেখানে আপনি হঠাৎ করে একটা নতুন পদ্ধতি দিলে পরে এটা জনমনে হয়। আমি নিজেও অনেকটা কনফিউজ। নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, প্রচলিত পদ্ধতিতেই শেখ হাসিনা ক্ষমতায় এসে স্বৈরাচারী হয়েছেন। আগামীতে যাতে কেউ এমন হতে না পারে তা মাথায় রেখেই সংস্কার করতে হবে। শেখ হাসিনা কেন দানবে পরিণত হইল? কারণ ওই ব্যবস্থাই হলো দানবীয় ব্যবস্থা, যেটা তাকে দানবে পরিণত করেছে। এবং তিনি আরও কিছু কিছু করেছেন, পঞ্চদশ সংশোধনী পাশ, আরও কিছু কিছু নিবর্তনমূলক আইন, যেটা তাকে দানবে পরিণত হওয়ার বাবা ত্বরান্বিত করেছে। ভোটারদের ন্যূনতম বয়স 18-র নিচে করার আলোচনাকে ইতিবাচকভাবে দেখার কথা জানান এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং খেলাফত মজলিসের সভাপতি মামুনুল হক। তবে ভিন্ন মতের কথা জানান এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। একের পর এক প্রত্যাশা ভঙ্গ করছে অন্তর্বর্তী সরকার। দেশ পরিচালনায় শেখ হাসিনা সরকারের মিল পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেছেন অধ্যাপক আনু মোহাম্মদ। শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে দোহযাত্রা এসব কথা বলেন তিনি। জনস্বার্থ বিরোধী কোনো চুক্তি করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন আনু মোহাম্মদ। জনবিধিবদ্ধ সতর্কীকরণ, জুলাই বিক্রির জন্য নহে, এ নিয়ে দ্রোহযাত্রার আয়োজন। আওয়াজ ওঠে গণহত্যার বিচার ও নব্য ফ্যাসিবাদের বিরুদ্ধে। শিল্পীদের পরিবেশনায় ছিল দ্রোহ আর প্রতিবাদ। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলে অভিযোগ তাদের। অভ্যুত্থানে সন্তান হারানোর যন্ত্রণা তুলে ধরেন শহীদদের পরিবার ও শিক্ষকরা। আমার ছেলে আছে আন্দোলনে, আমি জানি না আমার ছেলে, আমি যে আসছি আমার ছেলে জানে না। রিক্সা অ্যাম্বুলেন্সের ভূমিকা পালন করছে, এটা সবাই জানে। আমরা প্রত্যেকের জায়গা থেকে চেষ্টা করেছিলাম এই অন্যায়, নিপীড়ন এবং জুলাই হত্যাকাণ্ডের বিরুদ্ধে দাঁড়ানোর। প্রত্যেকে কোনো কিছু পাবার আশা না করে আমাদের সন্তানদেরকে হত্যা করার বিরুদ্ধে দাঁড়াতে চেয়েছিলাম। দ্রোহযাত্রায় অধ্যাপক আনু মোহাম্মদ মন্তব্য করেন, গণঅভ্যুত্থানের বিপরীত দিকে চলছে বর্তমান সরকার। ইউনূস সরকারের যে জনগণের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, একের পর এক সেই প্রত্যাশা ভঙ্গ করে ইউনূস সরকার আজকে 1 বছর পাড়ি দিয়েছে। যারা আহত তাদের চিকিৎসা করতে নানা রকম জটিলতা তৈরি হয়েছে। এবং তাছাড়াও যে কাজ অন্তর্বর্তী সরকার করেছে, যেভাবে অন্তর্বর্তী সরকার পরিচালিত হচ্ছে, তাতে আমরা অন্তর্বর্তী সরকারের উপরে শেখ হাসিনা সরকারের ছায়া দেখতে পাচ্ছি। শহীদ মিনার থেকে শুরু হয়ে দ্রোহযাত্রা শেষ হয় শাহবাগে। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে সংঘাতপূর্ণ হবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বর্তমান সরকারের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ করেন তিনি। আর ব্যাংক খাতে নতুন করে লুটপাট হচ্ছে বলে মন্তব্য করেন ফয়েজ আহমেদ তৈয়ব। তবে জুলাই ঘোষণাপত্রে জন আকাঙ্ক্ষা পূরণের আশা আসিফ মাহমুদের। শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। রাজধানীর জাতীয় চিত্রশালায় শনিবার সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজন করা হয় প্যানেল আলোচনার। অংশ নেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, রাজনৈতিক দলের নেতাকর্মী সহ নানা পেশার মানুষ। আলোচনায় যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, নানা বাধা উপেক্ষা করে 5 আগস্ট জুলাই ঘোষণাপত্র প্রকাশ হচ্ছে এবং দলগুলো একে সাংবিধানিক স্বীকৃতি দিতে একমত হয়েছে। এটি একটি সুখবর। পদ্ধতিগত কিছু বিষয় নিয়ে মতানৈক্য আছে, সেগুলোর মতৈক্যে যদি রাজনৈতিক দলগুলো পৌঁছতে পারে, তাহলে আশা করি 8ই আগস্টের মধ্যে জুলাই সনদ, যেটা আমরা বলছি জুলাই চার্টার, সেটার বিষয়ে একটা চূড়ান্ত ঘোষণা, চূড়ান্ত একটা বোঝাপড়ায় আসা সম্ভব হবে। এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনে গঠিত সরকারও বৈষম্য করছে বলে দাবি করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। নির্বাচনে সংঘাত নিয়েও শঙ্কা তার। এই বৈষম্য বিরোধী আন্দোলন থেকে জন্ম নেওয়া একটা সরকার কিভাবে বৈষম্য করছে? আর্লি ইলেকশন হয়, তাহলে আগামীর নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সংঘাতপূর্ণ নির্বাচন। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, নতুন বন্দোবস্ত গড়তে প্রশাসন ও রাজনীতির পাশাপাশি গণমাধ্যম ও ব্যবসায়ীদের মধ্যেও নতুনত্ব প্রয়োজন।
করছি, এই নতুন বন্দোবস্তের এগেইনস্টে, নিউ সেটেলমেন্টের এগেইনস্টে নিউ বিজনেস সেটেলমেন্ট হবে না। একটা নতুন বন্দোবস্ত অনেকগুলো কম্পোনেন্ট থাকে। একটা কম্পোনেন্ট হচ্ছে নিউ বিজনেস, একটা নিউ মিডিয়া, একটা হচ্ছে নিউ অ্যাডমিনিস্ট্রেশন, একটা নিউ পলিটিক্স। এই সব কিছু যখন একসাথে কাজ করে তখন আমরা আসলে নতুন বন্দোবস্তটি করতে পারবো। দেশের উন্নয়নে গণতান্ত্রিক ব্যবস্থা ও গণহত্যার সুষ্ঠু বিচার নিশ্চিতের আহ্বান জানান বক্তারা। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বর্তমান সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। শনিবার বিকেলে রাজধানীর কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে এই মন্তব্য করেন তিনি। সমাবেশে নেতারা অভিযোগ করেন, মিথ্যা মামলা ও মব সৃষ্টি করে জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের সহ নেতাকর্মীদের উপর হামলা করা হচ্ছে। দলটির মহাসচিব বলেন, সরকার দেশে আইনের শাসন বাদ দিয়ে মবের শাসন তৈরি করেছে। এর আগে সমাবেশের জন্য রাজধানী সহ বিভিন্ন এলাকা থেকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হলে পুলিশি বাধায় পড়ে নেতাকর্মীরা। তবে কিছুক্ষণ পরই পরিস্থিতি শান্ত হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে জাপা নেতাকর্মীরা। দেশ ডুবে যাচ্ছে, সরকার চেয়ে চেয়ে দেখছে। আমরা চেয়েছিলাম এই সরকার শান্তি আনবে, সরকার অশান্তি নিয়ে আসলো। আমরা চেয়েছিলাম এই সরকার আইনের শাসন করবে, সরকার করলো মদের শাসন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, এমন কোনো দেশ নেই যেখানে অনির্বাচিত সরকার সংবিধান সংশোধন করতে চায়। মুক্তিযুদ্ধ করে যে সংবিধান লেখা হয়েছে তা মিথ্যা প্রমাণ করার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে আলোচনা সভা ও শহীদ পরিবারের সম্মাননা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বলেন, জুলাই যোদ্ধাদের আশা বাস্তবায়ন না হওয়ার কারণ হচ্ছে বর্তমান সরকার জুলাই চেতনা ধারণ করে না। বর্তমান সরকারের কেউই 17 বছরের হাসিনার দুঃশাসন নিয়ে কথা বলেনি বলেও মন্তব্য করেন মেজর হাফেজ। অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন বলেন, ভবিষ্যতে যাতে কেউ ফ্যাসিস্ট আচরণ করতে না পারে সেরকম বিচার করতে হবে। ঐক্য ফাটল ধরলে স্বৈরাচাররা সুযোগ পাবে বলে জানান তিনি। জুলাই আগস্টের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হয় নাই, তার প্রধান কারণ হলো এখন যারা সরকারে আছেন এই অবহিত পরেই, পতনের অবহিত পরেই যে সরকার রাষ্ট্র ক্ষমতায় এসেছে তারা এই চেতনাকে ধারণ করেন না। যাতে ভবিষ্যতে কেউ জনগণকে, সাধারণ মানুষকে, দেশের যারা মালিক অর্থাৎ এই দেশের জনগণ, তাদের প্রতি কোনো ধরনের অন্যায় আচরণ করা, দুঃসাহস না দেখায় আমাদের বিচারের মাত্রাটা এরকমই হতে হবে। চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে পদ্মা নদী থেকে 2 বাংলাদেশের মরদেহ উদ্ধার হয়েছে। শনিবার শিবগঞ্জের তারাপুর এলাকা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শফিকুল ইসলাম ও সেলিম রেজার মৃত্যুর কারণ জানতে পারেনি পুলিশ ও বিজিবি। তবে স্থানীয়দের অভিযোগ, BSF এর নির্যাতনে মৃত্যু হয় তাদের। স্বজনদের দাবি, নিহতদের শরীরে আঘাতের চিহ্ন ছিল। দুপুরে পদ্মা নদীতে মরদেহ দেখতে পান বিজিবি সদস্যরা। পরে শফিকুলের মরদেহ উদ্ধার করে পুলিশ। বিকেলে একই এলাকা থেকে সেলিমের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে শফিকুল ও সোহেল রানা নদীপথে ভারতে যান। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তারা। পরে শনিবার তাদের মরদেহ পাওয়া যায়। 9:30 10টার দিকে খবরটা পেয়েছি যে ও নিখোঁজ আছে এরকম। তার আগেও আমি খবর পাইনি, মানে আমি সকালে উঠে চলে গেলাম জায়গায়, ওখান থেকে আসছি, বাড়ি আসার সময় শুনলাম যে এই ঘটনা, তোমাদের শফিককে পাচ্ছে না। সংরক্ষিত বনের ঝর্ণা ঘিরে পর্যটন বন্ধ করতে হবে। পার্বত্য এলাকার দর্শনার্থীদের জন্য কিছু ঝর্ণা উন্মুক্ত রেখে গভীর বনে অবাধ সমাগম বন্ধ করে জরুরি বলে মনে করছেন গবেষকরা। জানান, ব্যাঙ, ফড়িং, গুইসাপ পাখি ও বাদুড় সহ নানা প্রাণীর জীবনচক্র চলে পাহাড়ের এই জলধারা ঘিরে। পর্যটকদের হই হুল্লোড়ে নষ্ট হচ্ছে পরিবেশ প্রতিবেশ। প্রায় 600 একরের এই সংরক্ষিত বনাঞ্চলে ছোট বড় এরকম বেশ কিছু ঝর্ণা রয়েছে, তার মধ্যে অন্যতম এটি। এই ঝর্ণাকে কেন্দ্র করে এই বনের ভিতরে জীববৈচিত্র্যের জীবনচক্র আবর্তিত হচ্ছে। পাহাড়ে উদ্ভিদ ও প্রাণীর তৃষ্ণা মেটায় ঝর্ণা বা শৈলপ্রপাত।
ছড়া ও ঝিরির বুকে জমে থাকে পানি। গভীর বনে এমন বেশ কিছু পানি প্রবাহ রয়েছে, সেগুলো ঘিরেই বেঁচে থাকে ফড়িং, মাছ, পাখি, বাদুড় সহ সরীসৃপ, উভয়চর ও জলচর। ঝর্ণার দুই পাশে উদ্ভিদের আবাস। বর্ষায় প্রাণ প্রকৃতি আরও সজীব হয়ে ওঠে, পাহাড়ের জঙ্গল যেন প্রাণ ফিরে পায়। এই ধরনের ঝর্ণা বা জলপ্রপাত যেখানে আছে সেখানেই এই ধরনের নিশাচর প্রাণীগুলো বসবাস করে। আর রাতের বেলা এখানে বন বিড়ালের যে কয়েকটা 2-3টি প্রজাতি আছে, মায়া হরিণ, এখান থেকে এখন সাম্বার হয়তো হারিয়ে গেছে, কিন্তু একসময় তারাও আসতো এখানে পানি খাওয়ার জন্য। এবং এই স্রোতধারাই সারা বনের মধ্যে সারা বছর পানি প্রবাহকে জীবিত রাখে। সিলেট ও চট্টগ্রাম বিভাগের পাহাড়ি বনাঞ্চলে থাকা ঝর্ণা ও শৈলপ্রপাত ঘিরে পর্যটনের বিকাশ হচ্ছে। বর্ষা থেকে শীত বা গ্রীষ্মে অসংখ্য দর্শনার্থীর সমাগম থাকে এসব জায়গায়। পর্যটকের হৈহুল্লোড়ে নষ্ট হচ্ছে জলাধারের স্বাভাবিক পরিবেশ। থানচিতে অথবা রেমাক্রিতে আরও ওপরের দিকে যেসব আছে, যেমন বগা লেকের আশপাশে যেগুলো আছে, সেইগুলো একেবারেই পাবলিকের জন্য নিষিদ্ধ করে দেওয়া উচিত, শুধু গবেষণার জন্য। এবং যারা এটা সংরক্ষণ করবেন তারা ছাড়া আর কারোই এখানে আসলে যাওয়া নিষিদ্ধ করে দেওয়া দরকার। বনটা তো সংরক্ষিত আছেই, বিশেষ করে ঝর্ণাগুলোকে আলাদাভাবে ডিক্লেয়ার করে দেওয়া উচিত যে এটা পাবলিকের জন্য যাতায়াতের কোনো জায়গা না। গবেষকেরা বলছেন, পার্বত্য চট্টগ্রামের কাঁচালং, পাবলাখালী, সাঙ্গু, মাতামুহুরীর সংরক্ষিত গভীর বনে যেসব ঝর্ণা, শৈলপ্রপাত ও জলাধার রয়েছে তা সংরক্ষণের এখনই পরিকল্পনা নেওয়া জরুরি। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গেল অর্থ বছরে কমেছে পণ্য আমদানির ব্যয়। এ সময় সবচেয়ে বেশি কমেছে মূলধনী যন্ত্রপাতির আমদানি, যা 5 বছরের মধ্যে সর্বনিম্ন। ব্যবসায়ীরা বলছেন, রাজনৈতিক অনিশ্চয়তায় নতুন বিনিয়োগ না হওয়ায় তৈরি হয়েছে এমন পরিস্থিতি। এছাড়া ঋণের উচ্চ সুদ দিয়ে নতুন ব্যবসা করা কঠিন বলে মনে করছেন তারা। গেল অর্থ বছরে ডলার সংকটে কমেছে পণ্য আমদানি, স্থবিরতা চলছে দেশি বিদেশি বিনিয়োগেও। বাংলাদেশ ব্যাংক বলছে, শুধুমাত্র মূলধনী যন্ত্রপাতি আমদানিতে এলসি খোলার হার কমেছে 25% বেশি, যা গত 5 বছরের মধ্যে সর্বনিম্ন। মধ্যবর্তী পণ্য আমদানিও কমেছে 8% বেশি। মানে কমোডিটি এলসি কিন্তু কমেনি, ইম্পোর্ট কিন্তু, এবং বাজারে কোনো পণ্যের কোনো ঘাটতি নেই, কিন্তু শিল্প খাতে বিনিয়োগ কিছুটা স্থবির থাকার কারণে এই মুহূর্তে কম। বছর শেষে আশা করি এটা অনেক বাড়বে। এদিকে জুনে এলসি খোলা হয়েছে 414 কোটি ডলারের, গত বছরের তুলনায় যা প্রায় 25% কম। উদ্যোক্তারা বলছেন, বিনিয়োগ স্থবিরতায় উৎপাদন নিম্নমুখী। রাজনৈতিক স্থিতিশীলতা না থাকায় শঙ্কা এখনো কাটেনি। এক্সচেঞ্জ রেটটা, এটাও কিন্তু একটা বড় এফেক্ট। এই সবগুলো এফেক্ট, যে এফেক্টগুলোর যে চেইন এফেক্ট যেটা আসছে সেটা হচ্ছে মার্কেট কনফিডেন্স। রাজনৈতিক অস্থিরতা একটা বড় হয়েছে। আমরা যারা ইনভেস্টার্স, আমরা সবসময় চিন্তা করি এই দেশে অস্থিরতা যাতে না থাকে, কোনো রাজনৈতিক কোনো রকম সমস্যা যাতে না থাকে। যদি না থাকে তাহলে আমাদের জন্য সুবিধা যে আমরা ইনভেস্ট করতে পারি। ডলারের ক্রাইসিসের কারণে এলসিগুলো আমরা ঠিকমতো খুলতে পারিনি এক সময়, তো সেই কারণে প্রথম থেকে বাধাপ্রাপ্ত হচ্ছে। এখনও সেটা সংকট তো পুরোপুরি যায় নাই। অর্থনীতিবিদরা বলছেন, এই ধারা চলতে থাকলে কর্মসংস্থান কমবে, ব্যবসায় বাণিজ্যের পরিধি সংকুচিত হবে। নতুন বিনিয়োগ না এলে সরকারের প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রাও অনিশ্চয়তায় পড়বে। তারেক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অনলাইনে বিমানের টিকিট কাটার বড় প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্ট 100 কোটি টাকা নিয়ে বাংলাদেশ থেকে পালিয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার থেকে বন্ধ পাওয়া যাচ্ছে প্রতিষ্ঠানের অফিস ও ওয়েবসাইট। কর্মকর্তাদের অভিযোগ, প্রতিষ্ঠান বন্ধ করে মালিকপক্ষ দেশ ছেড়েছে। এতে গ্রাহক ও সরবরাহকারীদের টাকা ফেরত পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছেন এক ভুক্তভোগী। জিডিতে উল্লেখ করা হয়, গ্রাহকদের 300 কোটি টাকা নিয়ে ফ্লাইট এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালক সালমান বিন রশিদ শাহ সাইম সহ শীর্ষ 5 কর্মকর্তা সপরিবারে দেশ ছেড়েছেন। 2017 সালে যাত্রা শুরু করে ফ্লাইট এক্সপার্ট। দেশি বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সের টিকিট বুকিং ও ভিসা সেবা দেয় তারা। কম খরচে সহজে টিকিট বুকিং এর সুবিধার কারণে প্ল্যাটফর্মটি জনপ্রিয় হয়ে ওঠে। সকালবেলায় হঠাৎ করে আমরা দেখতেছি যে আমাদের পোর্টালে ঢুকতে পারতেছি না।
তখন ওনাদের অফিসে আসি, দেখি যে ওনারা পলাতক, ওনারা নাই। ওনাদের অফিসার যারা ছিল তাদের সাথে কথা বলে আমাদের যারা সবাই ছিল সবাই মিলে আমরা একটা মামলা দিছি। গভর্নমেন্ট এটার বিরুদ্ধে ওইভাবে অ্যাকশন নেয় না, এটার প্রতিকারও হয় না, মাঝখান দিয়ে ভুক্তভোগী হয় যারা এটার সাথে যুক্ত থাকে কোনো না কোনোভাবে। চাঁপাইনবাবগঞ্জে জনপ্রিয়তা হচ্ছে অনলাইনে আম বিক্রি। ফেসবুক ও ওয়েবসাইটে অর্ডার করেই ঘরে বসে মিলছে পণ্য। এতে লাভবান হচ্ছেন ক্রেতা বিক্রেতা উভয়ই। কমেছে মধ্যস্বত্বভোগী দৌরাত্ম্য। ফেসবুক ও ই কমার্সে আম বিক্রির সঙ্গে জড়িত প্রায় ৫,০০০ উদ্যোক্তা। আহসান হাবিব চাঁপাইনবাবগঞ্জের আম ব্যবসায়ী। কয়েক বছর আগেও হাটে বা আড়তে বিক্রি করতেন আম, তবে প্রযুক্তির সুবিধা বাড়ায় এখন বিক্রি করছেন অনলাইনে। গত বছর ১ টনের মতো আম বিক্রি হলেও চলতি মৌসুমে তা বেড়েছে ১৫ গুণ, বলছেন এই ব্যবসায়ী। গত ২ বছরের চাইতে এইবার কিন্তু আমার অনলাইনে আম বিক্রিটা অনেক বেড়েছে। এই অনলাইনে আম বিক্রি করার পরে যেটা আমরা সুবিধা পাই যে কনসার্ট বাজারে বা আশেপাশে বাজারে আমটা নিয়ে যেতে হয় না। ঘরে বসেই বিক্রেতারা মোবাইল ফোন বা ল্যাপটপ থেকে প্রোডাক্ট ডিটেল আপ করতে আসছে অর্ডার, ক্রেতার কাছে পৌঁছে যাচ্ছে আম। প্যাকিং করে এবং কুরিয়ারের জন্য প্রস্তুত করে ডেলিভারির জন্য রেডি করে ফেলে এবং আমরা চেষ্টা করি সেম ডে প্রসেসিং এবং সেম ডে ডেলিভারি দেওয়ার জন্য। স্থানীয় চাষিদের আম ন্যায্য মূল্যে কিনে তার শতভাগই অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি করছেন ই কমার্স উদ্যোক্তারা। বাগানিরা আড়তে বা বাজারে বিক্রি করতে হতো, সেখানে একটা ক্যারিং কস্ট হচ্ছে, রেটের একটা ব্যাপার থাকে। কিন্তু অনলাইন যারা আম কেনে তারা কিন্তু বাগানে যে একটা রেট ফিক্স করছে, বাগান থেকে নিয়ে যাচ্ছে, এতে বাগানিদের কিন্তু ভালো হচ্ছে। কয়েক বছর আগেও মধ্যস্বত্বভোগীর খপ্পরে পড়ে লোকসান গুনতেন চাষিরা। অনলাইন সুবিধায় আমের সঠিক দাম পাচ্ছেন তারা। উৎপাদকের কাছ থেকে বা উদ্যোক্তার কাছ থেকে সরাসরি ভোক্তার কাছে যাচ্ছে। এখানে ওজনের বিষয়টা সঠিক থাকছে, অর্থাৎ ২০ কেজি আমি মানে ২০ কেজি। বাজারে আমরা যেটা দেখি ২০ মনে হয়তো ৫ কেজি ৭ কেজি বা ১০ কেজি বেশি দিতে হয়, এই জিনিসটা অনলাইনে বিজনেসে এটা লাগে না। জেলায় অনলাইনে আম বেচাকেনায় জড়িত প্রায় ৫,০০০-এর মতো উদ্যোক্তা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ৩ মাস বন্ধ থাকার পর কাপ্তাই হ্রদে মাছ ধরা শুরু হয়েছে। মধ্যরাত থেকে হ্রদে মাছ ধরা শুরু করেন জেলেরা। মাছ আহরণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর কর্মচঞ্চল হয়ে উঠেছে জেলেপাড়া। মাছের সুষ্ঠু প্রজননের স্বার্থে ১ মে থেকে ২ আগস্ট পর্যন্ত ৩ মাস কাপ্তাই হ্রদে সব ধরনের মাছ শিকার নিষেধাজ্ঞা জারি করে স্থানীয় প্রশাসন। অন্যান্য বছর ২-৩ দফা সময় বাড়িয়ে প্রায় ৪ মাস পর মাছ আহরণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতো, কিন্তু এবার হ্রদে পর্যাপ্ত পানি থাকায় নির্ধারিত সময় নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের মুন্সিবাজার এলাকায় ফের নদী ভাঙন দেখা দিয়েছে। গত কয়েকদিনে পদ্মাপাড়ের প্রায় ৩ কিলোমিটার কৃষি জমি পদ্মায় বিলীন হয়ে গেছে। এতে করে ভাঙন আতঙ্কে রয়েছে নদীপাড়ের কয়েকশো পরিবার। ঝুঁকির মুখে পড়েছে স্থানীয় কবরস্থান, ঈদগাহ মাঠ। ভাঙন রোধে স্থায়ী নির্মাণের দাবি এলাকাবাসীর। পদ্মার পানি বৃদ্ধির সঙ্গে স্রোত ও ঢেউয়ে রাজবাড়ীর গোয়ালন্দর ছোট পাকলা, দেবগ্রাম ও দৌলদিয়া ইউনিয়নের ৩ কিলোমিটার এলাকা জুড়ে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। গত কয়েকদিনে নদী গর্ভে বিলীন হয়ে গেছে ৫০ বিঘা ফসলি জমি। হঠাৎ ভাঙনে দিশেহারা পদ্মাপাড়ের কৃষকরা। কেউ হারিয়েছেন পাট, কেউ বা ধান আর পটলের ক্ষেত। ঝুঁকিতে রয়েছে স্কুল, কবরস্থান, মসজিদ ও শতাধিক বসতবাড়ি। কয়েকদিন ধরে ভাঙতেছে, মেলা ভেঙে গেল। এখন আল্লাহ যে কোন জায়গায় আমাকে নিবি আর কোন জায়গায় আশ্রয় পাবো আর উপায় নাই। গতবার কিছু দিয়ে ব্যাগ ফেলাছে, সে জায়গা ভাঙে নাই। এবার ভাঙন বেশি, এই ফসল 2 মাসে ভাঙতেছে। গত বছর মুন্সিবাজার এলাকায় জিও ব্যাগ ফেলায় সেখানে ভাঙন থেমে যায়। যেখানে জিও ব্যাগ নেই সেখান থেকে ভাঙন শুরু হয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে পুরো এলাকা নিশ্চিহ্ন হয়ে যেতে পারে বলে শঙ্কা স্থানীয়দের। জিও ব্যাগ ফেলা যেন এই নদীটা মোটামুটি শাসন করার একটা ব্যবস্থা করে, যাতে আর না ভাঙে। দ্রুতই ভাঙন রোধে কাজ শুরু করার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। নদী ভাঙন কবলিত স্থানের তথ্য সাথে নিয়ে মাঠ পর্যায়ে সাইট পরিদর্শন করে আমরা ঊর্ধ্বতন দপ্তরকে
সঙ্গে সঙ্গে অবহিত করছি। উর্ধ্বতন দপ্তর থেকে কাজের প্রশাসনিক অনুমোদন পেলে আমরা মাঠ পর্যায়ে কাজ বাস্তবায়ন দিই। গত বছরও মুন্সিবাজার এলাকায় ভাঙনে 4টি বসতবাড়ি সহ 40 বিঘার মতো ফসলি জমি নদীগর্ভে হারিয়ে গেছে। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 1.5 বছর আগে পরীক্ষামূলক চালুর পর বন্ধ আছে রাজশাহী সুলতানগঞ্জ নদী বন্দর। ভারতের সাথে নৌপথে পণ্য আমদানি রপ্তানিতে সময় ও খরচ কম হওয়ায় এই বন্দর নিয়ে আশাবাদী ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, রাজস্ব বোর্ড ও নৌ পরিবহন কর্তৃপক্ষের সমন্বয়হীনতায় বন্দরটি চালু হচ্ছে। এদিকে বন্দর পরিদর্শনে এসে নৌ উপদেষ্টা জানালেন, সরকারের সব সংস্থা এই বিষয়ে একযোগে কাজ করবে। গত বছরের ফেব্রুয়ারিতে রাজশাহীর গোদাগাড়ির সুলতানগঞ্জ নৌবন্দর দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে পরীক্ষামূলকভাবে কয়েকটি নৌযান চলাচল করে। পণ্য আনা নেওয়ায় সময় ও খরচ বাঁচাই আশাবাদী হন স্থানীয় ব্যবসায়ীরা। তবে পরীক্ষামূলক কার্যক্রমের পর আর এগোয়নি বন্দর চালুর কাজ। ব্যবসায়ীদের অভিযোগ, আমদানি রপ্তানির জন্য সম্ভাবনাময় এই বন্দরটি প্রশাসনের সদিচ্ছার অভাবেই চালু হচ্ছে না। আমি এক জাহাজ পাথর আনতে পারি, তা সেখানে লাগে $10 লাখ। আর এক জাহাজ পাথরে মাদার ভেসেল মানে 50,000 টন যদি এখান থেকে আনি, আমার লাগবে $5 লাখ। তাহলে কি $5 লাখ কিন্তু আমার বাংলাদেশের টাকা সেভ হয়ে যাচ্ছে। সোনা মসজিদে $13 আর এখানে $9.8 মানে 3 টাকা 20 পয়সা করে পার টনে সেভ হবে এবং এখান থেকে বিপুল পরিমাণে রাজস্ব আয় হবে। সেটা এইখানে অবকাঠামোর জন্য 1 মাসের যে আয় হবে সেই এখানে সোনার মহল তৈরি করা যাবে। বিআইডব্লিউটিএ বলছে, এই বন্দর নিয়ে তারা ইতিবাচক মতামত দিলেও অবকাঠামোগত নানা বিষয় উল্লেখ করে সায় দিচ্ছে না এনবিআর। এনবিআর চাচ্ছে যে এখানে একটা পূর্ণাঙ্গ ফ্যাসিলিটিস তৈরি করার পরে যাতে আমরা পোর্টের কার্যক্রম চালু করি, তাদের মতামত এরকম ছিল। তবে আসলে বিষয়টা হলো যে বাস্তবতার প্রেক্ষিতে আপনি দেখেন বাংলাদেশে যে সমস্ত নদীবন্দর আছে সেখানে কোথাও কিন্তু আমাদের এরকম যে ফুল ফেজ পোর্ট ফ্যাসিলিটিস এরকম না। আমরা একটা জায়গায় কাজ শুরু করি, আস্তে আস্তে সেই জায়গায় ডেভেলপমেন্ট হয়। বন্দরটি চালু করতে অবকাঠামো সহ বিভিন্ন বিষয়ে দ্রুত সমাধান জরুরি বললেন নৌ উপদেষ্টা। সরকারের বিভিন্ন সংস্থা এ বিষয়ে একযোগে কাজ করবে, আশ্বাস তার। এখনকার এনবিআর সেটআপে সেখানে তো আমি মনে করি না যে এই ধরনের কোনো টানাপোড়েন এখানে আছে। যদি থাকেও, ছিল, অতীতে থাকলেও এখন সেটা হবে না। নৌবন্দরটি চালু হলে দুই প্রতিবেশী দেশের ব্যবসায়ী নতুন মাত্রা যোগ হবে, তৈরি হবে কর্মসংস্থান বলছেন ব্যবসায়ীরা। আহসান হাবিব, অপু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। আর এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্স। ধন্যবাদ সবাইকে।